খেয়াল করে দেখো তো, ফার্স্ট অফ অল আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের এখানে কি কি দেওয়া আছে, গিভেন জিনিসগুলো কি কি খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে বের করতে বলছে কি, ফাইন্ড দ্য মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ। তার মানে আমাকে এ বের করতে হবে, এ কন্ডাক্টর সাইজটা কত, এ সেইটা আমরা বের করব। তো সেটা আমি ধরে নেই আমি এ বের করব, এ হচ্ছে সেই কন্ডাক্টর সাইজ। সো আমরা যদি বলি যে প্রতিটা রেজিস্ট্যান্স, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কত, আর আর ইকুয়াল টু আমরা জানি রো এল বাই এ। দেখো তো আমাদের এই প্রশ্নে কোথাও রো এবং এল এর মান দেওয়া আছে কিনা। 10⁻⁻6 ওহম সেন্টিমিটার না, কিন্তু এল এর মান কোথাও দেওয়া নাই না, আসলে দেওয়া আছে। দেখো যেহেতু পার কিলোমিটার বলছে, তার মানে আমাকে বোঝা যাচ্ছে যে 1 কিলোমিটারের লাইন নিয়ে আমার কাজ করতে হবে। এই জিনিসটাই মেইন করা হয়েছে এখানে, যদিও আমরা সরাসরি 1 কিলোমিটার বলা নাই, কিন্তু আমাদেরকে বোঝাই এখান থেকে, কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে যে পার কিলোমিটারের কস্ট যেহেতু বলা আছে, তার মানে আমি 1 কিলোমিটার নিয়ে কাজ করব। এখন একটা ইম্পর্টেন্ট কথা দেখো, এখানে আমাদের এটাকে বের করতে বলছে ওরা কিন্তু সেন্টিমিটার স্কোয়ারে, এবং আমাদের এখানে যে কন্ডাক্টর মেটেরিয়ালের রেজিস্টিভিটি দেওয়া আছে সেটাও ওহম সেন্টিমিটারে বলা আছে। তার মানে এইখানের এই সূত্রে যে এ, সেটা সেন্টিমিটার স্কোয়ারে, রেজিস্টিভিটি ওহম সেন্টিমিটারে। তার মানে আমি এই যে লেন্থটা ব্যবহার করব, এইটাকে যদি আমি সেন্টিমিটারে রাখি তাহলে আমার জন্য ইজিয়ার। না হলে আমাকে এই সেন্টিমিটারকেও মিটারে কনভার্ট করতে হবে, এই এ কেও মিটার স্কোয়ারে আগে বের করতে, তারপরে সেন্টিমিটারে নিতে হবে। তার থেকে বেটার হলো আমি যদি এই 1 কিলোমিটারকে সরাসরি সেন্টিমিটারে লিখি। 1 কিলোমিটারকে সেন্টিমিটারে লিখলে কত হবে, 10⁻⁵। হ্যাঁ, তাহলে এটা কত হইলো, 0.1 উপরে আর নিচে এ, এত ওহম। এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। আচ্ছা, দেখি তো আমরা লাইন কারেন্টটা বের করতে পারি কিনা। আমি টোটাল এনার্জি লস বের করব, এনার্জি লস বের করতে গেলে আমার লাইন কারেন্ট লাগবে। এটা আমরা জানি, √3v cos i। দেখো তো এই মানগুলো দেওয়া আছে কিনা, পি এর মান কত, ভি এর মান কত, ফাইভ পাওয়ার ফ্যাক্টরের মান কত। পি এর মান দেওয়া আছে 5 মেগাওয়াট, ট্রান্সমিটেড পাওয়ার, তাহলে এটা হচ্ছে 5 × 10⁶ ওয়াটে নিয়ে গেলাম। পাওয়ার ফ্যাক্টরও দেওয়া আছে, দেখো পাওয়ার ফ্যাক্টরও দেওয়া আছে 0.8। মানগুলোকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে আমাদের আসবে, তাহলে আমি যদি কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, এখন উই ক্যান ফাইন্ড এনার্জি লস। দেখো খেয়াল করে একটু কথাটা খেয়াল করো, পাওয়ার লস না কিন্তু এনার্জি লস। তাহলে একটা কন্ডাক্টরের পাওয়ার লস কত, পাওয়ার লস হচ্ছে I²। আর টোটাল কন্ডাক্টর কয়টা আছে, 3টা। এইটাকে আমাকে গুণ করতে হবে টাইম দিয়ে। কতক্ষণের টাইম, 1 বছরের টাইম। 1 বছর ধরে আমি যদি এই পাওয়ারটা লস করি তাহলে টাইম দিয়ে গুণ করতে হবে। এবং এইটাকে যদি, এনার্জিকে সাধারণত আমরা কিন্তু ওয়াট আওয়ারে নেই না, কিলোওয়াট আওয়ারে প্রকাশ করি। তাহলে এটা যেহেতু ওয়াটে আসবে, তাহলে এটাকে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এনার্জির একক ইউনিট। আমরা যে ইউনিটে এনার্জি বাই এন্ড সেল করি, কিলোওয়াট আওয়ার, সেই ইউনিটে আমাদের আসবে। এই যে দেখো, আমার আরেকবার বলতেছি, I² হচ্ছে আমার একটার কন্ডাক্টরের পাওয়ার লস। 3টা কন্ডাক্টরের জন্য 3 দিয়ে গুণ করা হয়েছে। টোটাল 1 বছরের কত ঘন্টা আমার এই ট্রান্সমিশন লাইনটা পাওয়ার ক্যারি করবে, সেই টাইম দিয়ে গুণ করলে আমি পাইলাম ওয়াট আওয়ার। কিন্তু আমার এনার্জির ইউনিট আমি জানি কিলোওয়াট আওয়ার, তাই আমাকে 1000 দিয়ে ভাগ করে এটাকে কিলোওয়াট আওয়ারে নিতে হবে। এই এখন দেখো, এইখানের সমস্ত মান আমি জানি। 3 × I², আর I² হচ্ছে 109.35, যেটা একটু আগে আমরা বের করলাম। আর এর ভিতরে আর এর একটা এক্সপ্রেশন বের করছি, মান না, ওই যে 0.1/a। তাহলে এখানে 0.1 লিখলাম, নিচে আমি এ লিখলাম। আর টাইমটা কত লিখবো বলতো, 365 × 24 মানে হলো 8760। মানে হলো দেখো, আমার এনার্জি লসটা বের করতে বলছে পার অ্যানাম। একদিনে যদি 24 ঘন্টা হয় তাহলে আমার টোটাল 365 ডেজে কত সেটা। সো এইখানে যদি আমি সবকিছুকে বসাই, শুধুমাত্র এটা আমার আননোন। সো এইটা আসবে 31,424 উপরে ডিভাইডেড বাই এ, এত ইউনিট বা এত কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে আমার এনার্জি লস পার ইয়ার। এটা যদি এনার্জি লস পার ইয়ার হয়, তাহলে দেখো তো অ্যানুয়াল কস্ট কত। এটা কিন্তু কস্ট না, এটা হচ্ছে এনার্জি লস কিলোওয়াট আওয়ারে বের হয়েছে, তাহলে কস্ট কত।
যে এত কিলোওয়াট আওয়ার যদি আমার লস হয় তাহলে পার কিলোওয়াট আওয়ারের কস্ট কত, সেই পার কিলোওয়াট আওয়ারের কস্ট দিয়ে এটাকে গুণ করে আমার টোটাল কস্টটাতে আনতে হবে। দেখো তো এখানে প্রশ্নে কোথাও জানি দেয়া আছে 4p, তাহলে 0.04 হবে, রাইট, 0.04 হবে। সো 0.04 যদি টাকায় বলি তাহলে 0.04 ইন্টু এই 31,424 ডিভাইডেড বাই এ। প্রশ্নে রুপিজ আছে, আমরা এটা বিডিটি কনসিডার করব, নট রুপি। ওকে, আচ্ছা এখন দেখো একটা জিনিস, দেখো প্রশ্নটা একটু, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে, একটু খেয়াল করো। দেখো বইতে এই ক্যাপিটাল কস্টটাকে কিভাবে লিখছে এইটার সাথে আমরা এর আগে যেই এক্সপ্রেশন করছি তার একটা মিল আছে। এই যে দেখো ওরা ক্যাপিটাল কস্টটাকে কিভাবে লিখছে, 25,000 এ প্লাস 2500। এটাকে এইভাবে কেন লিখলো? এইভাবে লিখছে কারণ দেখো অ্যানুয়াল চার্জ, আমরা অ্যানুয়াল চার্জের এই এক্সপ্রেশনটা কিন্তু এর আগেই একবার বের করছি, একটু আগে। অ্যানুয়াল চার্জ P1 প্লাস P2A, তার মানে অ্যানুয়াল চার্জের দুইটা অংশ আছে, একটা কমপ্লিটলি কনস্ট্যান্ট আর একটা প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া। ওরা এই এক্সপ্রেশনটা কস্টটাকে ঠিক সেভাবেই লিখছে। দেখো ওরা এই ক্যাপিটাল চার্জটাকে লিখছে 25,000 এ প্লাস 2500। এখানে দেখো এই যে একটা কনস্ট্যান্ট পার্ট লিখছে আর একটা ভ্যারিয়েবল পার্ট লিখছে, ঠিক আছে? তাহলে ওরা কিন্তু ওইভাবেই দিছে। এবং এইটার সাথে আমাদেরকে একটা জিনিস মিলাইতে হবে, দেখো সেটা হচ্ছে এই যে আমরা বলছিলাম কি অ্যানুয়াল কস্টটা কার জন্য যাবে, ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন। এই যে কোথায় যেন লেখা আছে, এই যে অ্যানুয়াল ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন। এই ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশনটা একটা পার্সেন্টেজ থাকে, অর্থাৎ প্রতি বছর কত পার্সেন্ট হারে আমাকে ইন্টারেস্ট এবং কত পার্সেন্ট হারে ডেপ্রিসিয়েশন ধরতে হবে। দুইটা আলাদা আলাদা হতে পারে বা দুইটা একসাথেও মেনশন করা থাকতে পারে। একসাথে থাকলে ইজি, যেমন এখানে আমাকে বলেই দিছে ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন 10% পার অ্যানাম, 10% পার ইয়ার। তার মানে কি জানো, তার মানে হচ্ছে প্রতি বছর অ্যাকচুয়ালি কতটুকু করে আমাকে ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন ধরতে হবে। এই যে ভ্যারিয়েবল পার্টটা আছে এই ভ্যারিয়েবল পার্টটার 10%। তার মানে আমার কি দাঁড়াবে, এই ভ্যারিয়েবল পার্টটা হচ্ছে 25,000 ইন্টু ক্রস সেকশন এরিয়া, এইটার 10% হবে আমার পার ইয়ারের ভ্যারিয়েবল অ্যানুয়াল কস্ট। ভ্যারিয়েবল এনার্জি চার্জ হবে 10% অফ ভ্যারিয়েবল ক্যাপিটাল কস্ট। সেই 10% মানে হচ্ছে 0.1, মানে আমাদের 25,000 এ ইন্টু 10%, তার মানে 2500 এ। এবং অ্যাকর্ডিং টু কেলভিনস ল, এইবার দেখো আমরা দুইটা জিনিস পেয়ে গেছি, একটা হচ্ছে অ্যানুয়াল কস্ট অফ এনার্জি লস, যেটা হচ্ছে এটা, আর হচ্ছে ভ্যারিয়েবল পার্ট অফ অ্যানুয়াল কস্ট, সেটা হচ্ছে এটা। তার মানে কেলভিনস ল অনুযায়ী এই দুইটা কস্ট যখন সমান হবে তখনই আমরা মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজটা বের করতে পারবো। অতএব অ্যাকর্ডিং টু কেলভিনস ল, ফর মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর এই দুইটা কস্ট সমান হবে। অতএব 2500 এ উইল বি ইকুয়াল টু, ওই যে কত লিখছিলাম, 1256.96 বাই এ। এখান থেকে সিম্পলি এর মানটা যত আসবে দ্যাট উইল বি দ্য মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর। এইটা হলো আমার answer। সো এই ম্যাথটা দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি ম্যাথটা দিছে যাতে আমরা বুঝতে পারি যে আমরা যে থিওরিটা পড়লাম একটু আগে কেলভিনস ল, সেটার অ্যাপ্লিকেশনটা কোন জায়গায়। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমাদের যদি এরকম ভাবে আমরা যদি ভ্যারিয়েবল পার্ট এবং কনস্ট্যান্ট পার্টটা জানি কস্টের, তাদের ভিতরে রিলেশনশিপটা জানি, আমার টোটাল কি পরিমাণ মেগাওয়াট পাওয়ার ডেলিভার করতে হবে, ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ কত, এটা যদি জানা থাকে তাহলে আমরা কেলভিনস লটা ব্যবহার করে ক্যালকুলেশন করে বের করতে পারবো যে ক্রস সেকশনাল এরিয়াটা এক্স্যাক্টলি কত সেন্টিমিটার স্কোয়ার নিলে আমার বছরে খরচটা সবচেয়ে কম আসবে। এইটাই হলো এই কেলভিনস ল এর অ্যাপ্লিকেশন।